সোনারগাঁয়ে ৩ গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, টেটাবিদ্যসহ আহত ১৫। এদিকে রিটার্নিং কর্মকর্তাকে এনসিপি নেতা বললেন, জাতীয় পার্টিকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেওয়া হবে না। জানাবো, জামায়াতকে খোলস পাল্টানোর রাজনৈতিক দল বলল রয়টার্স। জানাবো, বিএনপি নির্বাচনী থিম সং প্রকাশ। এবং সর্বশেষ জানাবো, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সোনারগাঁয়ে ৩ গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, টেটাবিদ্যসহ আহত ১৫। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের ঝনঝনানি আর ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকাটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় টেটাবিদ্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। সংঘাত চলাকালে উভয় পক্ষ দা, বটি, টেটা, বলম, লোহার রড ও ইটপাটকেল ব্যবহার করে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, পিরোজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য খাসেরগাঁও গ্রামের মনির হোসেন ও ছোট কোরবানপুর গ্রামের রাসেল মিয়ার সঙ্গে পাঁচানি গ্রামের আওয়ামী লীগ নেতা হামিদুল ইসলাম হামিদের দীর্ঘদিনের বিরোধ। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চলে আসা এই দ্বন্দ্বের জেরে বড় ধরনের সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষে টেটাবিদ্ধ পাঁচানি গ্রামের বজলু মিয়া অভিযোগ করেন, খাসেরগাঁওয়ের মনির মেম্বার ও ছোট কোরবানপুরের রাসেল মিয়া এলাকায় মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত। আমরা এর প্রতিবাদ করায় দুপুরে প্রায় ৩ শতাধিক লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ আমাদের গ্রামে হামলা চালায়। বাড়িঘর ও দোকানপাটে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। আমাদের ১০ থেকে ১২ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। তিনি আরও জানান, প্রাণ বাঁচাতে অনেকে মসজিদের ছাদে আশ্রয় নিলে সেখানেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়, যার ফলে মসজিদের কাচ ভেঙে গেছে। অন্যদিকে ছোট কোরবানপুর গ্রামের বাসিন্দা রাসেল মিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের সময় হামিদ মিয়া একছত্র আধিপত্য বিস্তার করে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে। আমাদের বাড়িঘর একাধিকবার হামলা চালিয়েছে। এখনও সে এলাকায় ত্রাস সৃষ্টি করতে চাচ্ছে। তিনি দাবি করেন, সকালে গ্রামের ছেলেরা নদীতে গেলে হামিদ মিয়ার লোকজন তাদের মারধর করে। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। আমরা গত সপ্তাহে বিষয়টি মীমাংসার চেষ্টা করি। মনির মেম্বার ও রাসেল মিয়া সমাধানে রাজি হলেও হামিদ মিয়া রাজি হননি। সংঘর্ষের পর ঘটনাস্থলে গিয়ে কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুরের চিহ্ন দেখেছি। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিবুল্লাহ বলেন, পুলিশ ও সেনাবাহিনী বর্তমানে ঘটনাস্থলে রয়েছে। প্রশাসনের লোকজন সরে গেলেই আবার হামলার চেষ্টা চলছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। পরিস্থিতি শান্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রিটার্নিং কর্মকর্তাকে এনসিপি নেতা বললেন, জাতীয় পার্টিকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেওয়া হবে না। রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় এক নেতা বলেছেন, জাতীয় পার্টিকে প্রতীক দেওয়া হলে রাজশাহীতে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না। সকাল থেকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ চলছিল। সেখানে ঘটেছে এই ঘটনা। খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তাকে একটি লিখিত অভিযোগ দেন এনসিপির কার্যক্রম স্থগিত থাকা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলার সাবেক আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু। ওই অভিযোগে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি সহ স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার লঙ্ঘন এবং অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা পালন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে স্বৈরাচার ও তার দোসরদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করা জরুরি।
সংবিধান, নির্বাচন কমিশনের বিধিমালা এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এতে জাতীয় পার্টি সহ তৎকালীন স্বৈরাচারী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও দলের মনোনয়নপত্র ও প্রতীক বরাদ্দ বাতিল করা। যেসব প্রার্থী অতীতে অবৈধ নির্বাচন, ভোট কারচুপি ও দমনপীড়নের সঙ্গে যুক্ত ছিলেন তাদের প্রার্থিতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং নির্বাচনকে প্রভাবমুক্ত গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ও সাহসী ভূমিকা নিশ্চিত করার দাবি জানানো হয়। প্রতীক বরাদ্দ চলাকালে এনসিপি নেতা হামিদুল ইসলাম সাজু বলেন, জাতীয় পার্টি বা আওয়ামী লীগের দোসর বা সহযোগী কারো প্রতীক বরাদ্দ দেওয়া হবে না। আর যদি প্রতীক বরাদ্দ দেওয়া হয়, রাজশাহীতে কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। এ সময় তার সঙ্গে যাওয়া দু একজনকে ঠিক বলতে শোনা যায়। তবে রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফি আক্তার বলেন, আমরা আইন অনুযায়ী কাজ করব। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর এখন জাতীয় পার্টির প্রার্থীদের প্রতীক বরাদ্দ না করার সুযোগ নেই। আইনের বাইরে আসলে আমরা একটি কাজও করতে পারছি না। জামায়াতকে খোলস পাল্টানো রাজনৈতিক দল বলল রয়টার্স। ৭১ স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য নিন্দিত এবং এক দশকের বেশি নির্বাচনী রাজনীতির বাইরে থাকা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামায়াত ইসলামী এবার খোলস পাল্টে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছে। আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে দলটি নতুন সমর্থকও টানছে। বিষয়টি উদারপন্থী মহল ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে নারীর অধিকারের প্রশ্নে জামায়াতের অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন না নারী অধিকার কর্মীরা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে অভ্যুত্থানে শেখ হাসিনা ও তার সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর জামায়াতে নিজের রাজনীতির নতুন রূপ দেখানোর চেষ্টা করছে। শেখ হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় জামায়াত তথাকথিত দুর্নীতিবিরোধী ভাবমূর্তি ও কল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি কিছু বিশ্লেষক ভাষায় তুলনামূলক অন্তর্ভুক্তিমূলক অবস্থানে ভর করে ইতিহাসের সেরা নির্বাচনী ফল আশা করছে। যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের জরিপে জামায়াতকে অন্যতম পছন্দের দল হিসেবে দেখানো হয়েছে। ওই জরিপে বলা হয়, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, আমরা প্রতিক্রিয়াশীল নই, কল্যাণমূলক রাজনীতি শুরু করেছি। তিনি দলের মেডিকেল ক্যাম্প, বন্যা ত্রাণ কার্যক্রম ও গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করেন। জাতিসংঘের তথ্যমতে ওই বিক্ষোভের সর্বোচ্চ ১,৪০০ মানুষ নিহত হন। শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামী এবং এর সহযোগীরা এখন যে গঠনমূলক রাজনীতি করছে তাতে মানুষ জামায়াতের উপর আস্থা ও বিশ্বাস রাখবে। এদিকে খোলস বদলের অংশ হিসেবে প্রথম একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে জামায়াত। সংখ্যালঘুদের উপর হামলার বিরুদ্ধে মুখেও সোচ্চার দলটি। জামায়াতের ওয়েবসাইটে বলা হয়েছে, দলটি ইসলামী মূল্যবোধে পরিচালিত গণতান্ত্রিক বাংলাদেশ চায়। নেতারা মুখে নারীদের সম্মান অধিকারের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনে ৩০০ আসনের মধ্যে একটু নারী প্রার্থী দেয়নি জামায়াত। সংরক্ষিত আসনে নারীদের প্রতিনিধিত্ব রাখার কথা বলেছেন শফিকুর রহমান। জামাত নেতাদের মুখের কল্যাণমূলক প্রতিশ্রুতিগুলোকে নির্বাচনী কৌশল হিসেবে দেখছেন নারী অধিকার সংগঠন নারী পক্ষের নেত্রী শিরিন হক। তিনি রয়টার্সকে বলেন, এখন তারা যাই বলুক না কেন, ক্ষমতায় গেলে ফিরে যাবে পুরনো মতাদর্শে, যেখানে নারীদের জীবনে পদে পদে বিধিনিষেধ। বিএনপি নির্বাচনী থিম সং প্রকাশ। শুরু হয়ে গেছে ভোটের প্রচারণা। নির্বাচনী প্রচারণা শুরুর ঠিক আগ মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন সিলেট সফরে। সেখান থেকেই ভোটের আনুষ্ঠানিক প্রচার ও দলের বার্তা গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু করবেন তিনি। দিবাগত রাত 12টার পরই দলের পক্ষ থেকেও এই ঝাঁক নতুন পরিকল্পনা ও ইশতেহারের রূপরেখা আনা শুরু করেছে বিএনপি। দলটি বলছে, এবারে নির্বাচনে বিএনপি নির্বাচনী ইশতেহারের মূল ভিত্তি হবে জিয়াউর রহমানের 19 দফা ও খালেদা জিয়ার ভিশন 2030। রাজধানীর হোটেল লোকসর বিএনপি নির্বাচনী থিম সং এর উদ্বোধনকালে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ। ভোট দিব কিসে, ধানের শীষে, সবার আগে বাংলাদেশ সহ বিএনপির একাধিক নির্বাচনী স্লোগানকে যুক্ত করে গানের রূপ দেওয়া হয়েছে এই থিম সঙ্গে। এ সময় রুহুল কবির রিজভী বলেন, পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন, নিউট্রন থাকে এবং তাদের বন্ধন অনেক দৃঢ়, আমরা সেই বন্ধনেরই এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি। বাংলাদেশি জাতীয়তাবাদ তার প্রতীক হচ্ছে ধানের শীষ। তিনি বলেন, ধানের শীষ নির্বাচনী প্রতীকের সীমা ছাড়িয়ে গ্রাম বাংলার প্রতীকের রূপ নিয়েছে। তবে নানা বিধিনিষেধ ও নিয়মের কারণে পাড়া মহল্লায় আগের চেয়ে নির্বাচনী উৎসব তা অনেকটাই কমে গেছে। তিনি আরও বলেন, সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তা আবারও ফিরে আসবে। বিএনপির সিনিয়র নেতা বলেন, ধানের শীষ প্রতীক শেখ হাসিনা মুছে দিতে পারেনি, আর কেউ পারবেও না। মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।